Ready, sir. ষষ্ঠ পর্ব ইলেকট্রিক্যাল টেকনোলজির ছাত্রছাত্রীবৃন্দ, আসসালামু আলাইকুম। আমরা এসি মেশিন 1 কোড নম্বর 66761 এই সাবজেক্টের ক্লাস শুরু করছি। আশা করি তোমরা ক্লাসটা ভিডিও দেখে সুন্দর মতো বুঝে নিতে পারবে। আমাদের আজকের ক্লাস ট্রান্সফরমারের সমতুল্য সার্কিট, অর্থাৎ ইকুইভ্যালেন্ট সার্কিট অফ ট্রান্সফরমার। তো অবশ্যই আমরা সিঙ্গেল ফেজ ট্রান্সফরমারের ইকুইভ্যালেন্ট সার্কিট করব। ট্রান্সফরমারের সমতুল্য সার্কিট। ট্রান্সফরমারের সমতুল্য সার্কিট। আমরা জানি ট্রান্সফরমারের দুইটা উইন্ডিং থাকে। একটা হলো প্রাইমারি উইন্ডিং আর একটা হলো সেকেন্ডারি উইন্ডিং। আগে আমি বলেছি যে সাইডে সাপ্লাই আসবে, ইনপুট আসবে, সেটা প্রাইমারি, আর যে সাইডে লোড সংযুক্ত থাকবে সেটা হচ্ছে সেকেন্ডারি। তো আমি কোর এবং দুইটা উইন্ডিং পাশাপাশি দিয়ে, যেহেতু সংজ্ঞাতেই আমরা দেখেছি, প্র্যাকটিক্যালে দেখেছি যে ট্রান্সফরমারের প্রাইমারি এবং সেকেন্ডারি ইলেকট্রিক্যালি কানেক্টেড না, ম্যাগনেটিক্যালি কানেক্টেড। তো তারপরে সে পাশাপাশি থাকে। তো আমরা কোরকে বোঝাতে গেলে হয় কোর একে দিতে হবে, অথবা তার সিম্বল অনুসারে আমরা যদি মাঝে কয়েলের পার্ট দিই, প্রাইমারি এবং সেকেন্ডারি দুইটা কয়েল আছে, মাঝে কোর আছে, অর্থাৎ কোরের উপর উইন্ডিং করা আছে। প্রাইমারি উইন্ডিং এবং সেকেন্ডারি উইন্ডিং। তো প্রাইমারি এবং সেকেন্ডারি উইন্ডিং আসলে ইলেকট্রিক্যালি এক, মেকানিক্যালি ম্যাগনেটিক্যালি তারা কানেক্টেড আছে বা সংযুক্ত আছে। তো এখন এখানে আমরা প্রাইমারি এবং সেকেন্ডারি দেখতে পাচ্ছি। এটা হলো কোর, আয়রন করে এরকম দাগ দিয়ে আয়রন কোর প্রকাশ করা হয়ে থাকে, দাগ দিয়ে আয়রন কোর প্রকাশ করা হয়ে থাকে। এখন এর কি কি কম্পোনেন্ট থাকে সেই বিষয়গুলো আমি বলছি বা দাগিয়ে দিচ্ছি। সেটা হলো যে একটা ট্রান্সফরমারের কয়েল থাকে, কয়েলে অবশ্যই একটা রেজিস্ট্যান্স থাকবে, এবং যেহেতু কয়েল থাকে এটা ইন্ডাকটেন্সও থাকবে। তাহলে এটা হলো এটাকে আমরা বলছি প্রাইমারি সাইডের রেজিস্ট্যান্স, আর পি দিয়ে প্রকাশ করছি। আর এটা হলো কয়েল সেকেন্ডারি প্রাইমারি সাইডের ইন্ডাকটিভ রিঅ্যাক্ট্যান্স। এই দুইটা জিনিস অবশ্যই থাকবে। এবং এতে যদি আমি প্রাইমারি সাইডে যদি সাপ্লাই দিই, এই সাপ্লাইকে আমরা হয় ভিপি না হয় V1 দুইভাবে প্রকাশ করতে পারি। তাহলে ভিপি দিলাম। ভিপি অর্থ হচ্ছে প্রাইমারি ভোল্টেজ, বা এই ক্ষেত্রে ইনপুট ভোল্টেজও হতে পারে। তাহলে ভিপি যদি আমি কোনো ট্রান্সফরমারে অ্যাপ্লাই করি প্রাইমারিতে, তাহলে তার মধ্যে দিয়ে একটা কারেন্ট প্রবাহিত হবে, যে কারেন্টের নাম হলো আইপি, অর্থাৎ প্রাইমারি কারেন্ট। এ হলো প্রাইমারি সাইডের মূল উপাংশ। কিন্তু তারপরেও আরো একটা বিষয় আছে, আমাদের নো লোড কম্পোনেন্ট আমরা দেখেছি।
আগের ক্লাসে। তো নো লোড কম্পোনেন্টের ক্ষেত্রেও কিন্তু এরকম রেজিস্ট্যান্স এবং ইন্ডাকটেন্স থাকবে। তো সেটা কিভাবে সংযুক্ত থাকে সেটা দেখে নিই। সেটা এই রেজিস্ট্যান্স যেটা আছে সেটা হলো আর জিরো নো লোড রেজিস্ট্যান্স এবং ইন্ডাকটিভ রিঅ্যাক্ট্যান্স নো লোড অবস্থায় যেটা সেটা। তাহলে এর ভেতর দিয়ে কারেন্ট প্রবাহিত হবে আই জিরো নো লোড কারেন্ট। আমরা জানি নো লোড কারেন্টের দুইটা উপাংশ থাকে, কম্পোনেন্ট থাকে, দুইটা উপাংশ থাকে। কি কি? একটা হলো ম্যাগনেটাইজিং কম্পোনেন্ট অফ নো লোড কারেন্ট, আর একটা হলো ওয়ার্কিং কম্পোনেন্ট অফ নো লোডেড কারেন্ট। ম্যাগনেটাইজিং কম্পোনেন্টকে আমরা আই মিউ দিয়ে প্রকাশ করি, ওয়ার্কিং কম্পোনেন্টকে আই ডব্লিউ দিয়ে প্রকাশ করি। তাহলে কি হচ্ছে, আমাদের এখন জানতে হবে যে আই ডব্লিউ কোন কিসের ভিতর দিয়ে যায়। গত দিনের ক্লাসে বলেছি যে আই ডব্লিউ যেটা সে হলো কপার লস বা যে কোনো ধরনের লস সংগঠিত করে। তো লস সংগঠিত করলে আমরা জানি যে রেজিস্ট্যান্সের কারণেই আসলে লস সংগঠিত হয়, ইন্ডাকটেন্সের কারণে কোনো লস সংগঠিত হয় না সার্কিটে। তাহলে এর ভিতর দিয়ে অর্থাৎ R1 R0 এর ভিতর দিয়ে যে কারেন্টটা যাবে সেই কারেন্টটা হলো ওয়ার্কিং কম্পোনেন্ট অফ নো লোড কারেন্ট, এবং কয়েলের ভিতর দিয়ে অর্থাৎ ইন্ডাকটেন্সের ভিতর দিয়ে যেটা যাবে সেটা হলো আই মিউ ম্যাগনেটাইজিং কম্পোনেন্ট অফ নো লোড কারেন্ট। তাহলে এই উপাংশগুলি আমরা পেয়ে গেছি। যখন ভোল্টেজ আমি সাপ্লাই দেব প্রাইমারি সাইডে ভিপি, তখন এখানে এই যে প্রাইমারি সাইডের কয়েল আছে, প্রাইমারি উইন্ডিং এর ভিতরে একটা ভোল্টেজ ইনডিউসড হবে। ইনডিউসড ভোল্টেজকে আমরা আসলে ই দিয়ে প্রকাশ করি। তো যে কোনো ক্ষেত্রে বলি যে প্রাইমারি যে অ্যাপ্লাইড ভোল্টেজ সেটা ভি দিয়ে প্রকাশ করা আর ই দিয়ে প্রকাশ করা সেম, আসলে বিষয়টা তা না। তাহলে ওই কয়েলের যে ভোল্টেজটা ইনডিউসড হয়, ভোল্টেজের প্রকাশ করা বা ভোল্টেজের নাম হলো ইনডিউসড ভোল্টেজ এবং প্রকাশ করব আমরা ই দিয়ে। তাহলে ই দিয়ে প্রকাশ করলে যেহেতু এটা প্রাইমারি সাইডে ইনডিউসড ভোল্টেজ, সেজন্য একে আমরা ই পি দিয়ে প্রকাশ করতে পারি। এটা মুছে গেছে, ইপি দিয়ে প্রকাশ করতে পারি। তাহলে এই গেল আমাদের প্রাইমারি সাইড। আরো কিছু কথা আছে সেটা একটু পরে জানাবো। এখন আমাদের যে এই অংশটা, এটাকে আমরা আইডিয়াল ট্রান্সফরমার বলে থাকছি। এটা আদর্শ ট্রান্সফরমার, আইডিয়াল ট্রান্সফরমার। কোনটা? এই যে এটা ট্রান্সফরমারটা আমরা টি অক্ষর দিয়ে প্রকাশ করি সবসময়। তো এক্ষেত্রেও টি অক্ষর দিয়ে প্রকাশ করলাম, অথবা কোনো অক্ষর না দিয়েও যেহেতু নাম লিখে দিয়েছি তাহলে আর সমস্যা থাকছে না। প্রাইমারি সাইডে প্রাইমারি কয়েল দিয়ে যখন কারেন্ট প্রবাহিত হচ্ছে, তখন সে তো আয়রনের কোরের উপর পেঁচানো একটা কয়েলের ভিতর দিয়ে কারেন্ট প্রবাহিত হচ্ছে, তাহলে সেখানে কি হবে? সেখানে একটা ফ্লাক্স উৎপন্ন হবে। তো ফ্লাক্স ইনডিউসড হবে। এই ফ্লাক্সের প্রভাবে সেকেন্ডারি সাইডের কয়েলকে কর্তন করে সেকেন্ডারি সাইডে একটা ভোল্টেজ ইনডিউসড করবে, সেকেন্ডারি সাইডে ভোল্টেজ ইনডিউস করবে। তাহলে ইনডিউসড ভোল্টেজ প্রাইমারি সাইডেরটা আমরা ইপি দিয়ে লিখলাম এই যে এখানে, আর সেকেন্ডারি সাইডেরটা কি দিয়ে প্রকাশ করব? ইএস দিয়ে প্রকাশ করব, ঠিক কি না? তাহলে আমি এখানে ইএস দিয়ে দিলাম, অর্থাৎ প্রথমে যে ভোল্টেজটা ইনডিউসড হবে সেটা হলো ইএস, সেকেন্ডারি ইএস সেকেন্ডারি সাইডে। তাহলে ইনডিউসড ভোল্টেজ কি ওই ইনডিউসড ভোল্টেজটাই আউটপুটে যাবে না আর কোনো ড্রপ হবে? ড্রপ হবে, নিঃসন্দেহে ড্রপ হবে। ড্রপ হবে কেন? কারণ যে কোনো তারের ভেতরে রেজিস্ট্যান্স থাকবে, তাহলে ওখানে রেজিস্টিভ ড্রপ একটা হবে।
আর এখানে আমরা বলছি যে এটা একটা কয়েল, অর্থাৎ এটা ইন্ডাকটেন্স। তাহলে ইন্ডাকটেন্সের ভিতর দিয়ে যখন কারেন্ট প্রবাহিত হবে তখন ইন্ডাকটিভ ড্রপ হবে। তো দুই ধরনের ড্রপ এখানে ঘটবে। তাহলে সেকেন্ডারি সাইডে তো রেজিস্ট্যান্স আছে, এখন সেকেন্ডারি সাইড কমপ্লিট করা হয়নি সেজন্য। তাহলে এটা কি আর এস, এটা কি এক্স এস। তাহলে এই দুটা কম্পোনেন্ট আছে, যেহেতু এটা একটা কয়েল এবং তারের তৈরি, সেজন্য এই দুটা থাকবেই অবশ্যই। এখন আমাদের ড্রপ, ভোল্টেজের ড্রপ ঘটে গেল, ইনডিউসড যা হলো তার থেকে কিছু ড্রপ হলো। ড্রপটা কি আই এস আর এস প্লাস আই এস এক্স এস ভেক্টরিক্যালিটি। তাহলে এই ড্রপ বাদ দিলে আমি সেকেন্ডারি সাইডের একদম টার্মিনালে যে ভোল্টেজ পাবো সেই ভোল্টেজের নাম হলো কি বলো, ভিএস, অর্থাৎ সেকেন্ডারি ভোল্টেজ। এই সেকেন্ডারি ভোল্টেজটা আমি পাবো, কিন্তু সেকেন্ডারিতে তো লোড থাকবে, তাই না? সেকেন্ডারিতে লোড থাকবে। সেকেন্ডারি যে লোড থাকবে তার রেজিস্ট্যান্স থাকবে, ইন্ডাকটেন্স থাকবে, ক্যাপাসিট্যান্স থাকবে, তিন ধরনেরই থাকতে পারে। এসিতে তিন ধরনের লোডকে একত্রিত করে আমরা কি দিয়ে প্রকাশ করতে পারি? ইম্পিডেন্স জেড দিয়ে প্রকাশ করতে পারি। তাহলে এই যে এর সাথে যে লোডটা লাগানো আছে সেটা হলো ইম্পিডেন্স, লোড ইম্পিডেন্স। কেমন? লোড ইম্পিডেন্স, যাকে আমি জেডএল দিয়ে প্রকাশ করছি। তাহলে জেডএল যখন তুমি সংযুক্ত করবে তখন ট্রান্সফরমারের ভিতর দিয়ে সেকেন্ডারির ভিতর দিয়ে, ট্রান্সফরমারের সেকেন্ডারি কয়েলের ভিতর দিয়ে একটা কারেন্ট প্রবাহিত হবে। সেই কারেন্টের নাম কি? সেকেন্ডারি কারেন্ট। সেই কারেন্টের নাম হচ্ছে সেকেন্ডারি কারেন্ট। যতক্ষণ লোড সংযুক্ত করবে না ততক্ষণ যাবৎ সেকেন্ডারি কারেন্ট প্রবাহিত হবে না। এই ক্ষেত্রে প্রবাহিত হবে কেন? কারণ লোড সংযুক্ত করে দিয়েছি। এই হলো তোমার ট্রান্সফার, একটা ফুল ট্রান্সফরমারের বিভিন্ন ধরনের কম্পোনেন্ট উল্লেখ করে বলা হয়েছে, তাই তো, দেখানো হয়েছে। কিন্তু এইটাই সমতুল্য নয়, এটা আসল ট্রান্সফরমার, আইডিয়াল ট্রান্সফরমার। এখন সমতুল্যতে কনভার্ট করতে হবে। তো সমতুল্যতে যখন আমরা কনভার্ট করব তখন প্রাইমারি সাইডের রেসপেক্টে সেকেন্ডারি সাইডে যেতে হবে, সেকেন্ডারি সাইডের রেসপেক্টে প্রাইমারি সাইডে আসতে হবে। এ ধরনের করে একই রকম করতে হবে, একই রকমের করতে হবে, মানে ওদের সমতুল্য অংশটা আমরা তৈরি করে ফেলবো। তো প্রথম আমাদের যে কাজ হবে সেটা কি? যে আমাদের দুইটা কয়েল যে সেপারেট আছে, প্রাইমারি আর সেকেন্ডারি, আমরা একসাথে সংযুক্ত বিবেচনা করব। তো একসাথে যদি সংযুক্ত হয় তাহলে এই ট্রান্সফরমারটা থাকবে মাঝে। প্রথমেই ট্রান্সফরমারটা উঠিয়ে দেব। তো ট্রান্সফরমারটা যদি উঠিয়ে দিই তাহলে সেই ক্ষেত্রে সার্কিটটা কেমন দাঁড়াবে? আমি কি এই ট্রান্সফরমারটা মুছে দেব? কারণ বোর্ডে তো পুরো দুটো সার্কিট পাশাপাশি আঁকা কষ্ট। তাহলে যখন আমি এর সমতুল্য আঁকতে যাব তখন আমি এই ট্রান্সফরমার মাঝে রাখবো না। তো মাঝে যে রাখবো না রাখলে তো ওই ক্ষেত্রে চিহ্ন দেখাতে হবে না। কারণ তোমার প্রাইমারি থেকে সেকেন্ডারি, সেকেন্ডারি থেকে প্রাইমারি কনভার্সন হয়ে এক জাতীয় হতে রূপান্তর না হলে তো আর কোনোটাকে আউট করে দেওয়া হবে না। তাহলে এই যে এখানে কয়েল ছিল, যে এখানে আমি একটা চিহ্ন রাখলাম, এটার সাথে প্রাইমারি সেকেন্ডারি এটাকে যুক্ত করে দিলাম। ঠিক আছে? এখন ট্রান্সফরমার দেখা যাচ্ছে? এখন দেখা যাচ্ছে না। ট্রান্সফরমার দেখা যাচ্ছে না, তাহলে আমার এখানে আসলে কি ছিল? এখানে কি ছিল? ইপি ছিল। এখানে মানে গোল জায়গা, এই যে এখানে
এই তো ইপি আছে, তো ইপি এখানে কিন্তু ইপি আছে, সেটাকে তোমরা ট্রান্সফরমেশন রেশিও সম্পর্কে তো জানো নাকি? করোনাতে সব ভুলে গেছো? মনে আছে? সংক্ষেপে যেটা, সেটা হলো প্রাইমারি সাইডের ইনডিউসড ভোল্টেজ ভাগ সেকেন্ডারি ইনডিউসড ভোল্টেজ ইকুয়াল টু এ। তাহলে ইপি সমান কি হবে? এ ইনটু ইএস, রাইট? তাহলে এটা আসলে যখন আমি করব, তাহলে ইপি ইকুয়াল টু এ ইনটু ইএস লিখলাম ইপি, কিন্তু সেকেন্ডারি রেসপেক্টে কি হবে সেটা দেখাই দিলাম, কারণ এটা আমাদের কনভার্ট করতে হতে পারে, কনভার্ট করতে হবে। আচ্ছা, তাহলে আমি এ ইনটু ইএস করেছি এই জায়গায়, তাই তো? এটা একটা ট্রান্সফরমেশন রেশিও। তাহলে এখন কিন্তু দেখো আমার এখানে যুক্ত হয়ে গেছে। তাহলে যুক্ত হলে একদিকে প্রাইমারি একই সার্কিটে, সেকেন্ডারি দুই কারেন্ট তো থাকবে না, ভোল্টেজ তো আমরা একরকম করে ফেলেছি। তাহলে কারেন্টকেও তো কনভার্ট করতে হবে। তো কারেন্টকে কনভার্ট করলে কি হবে? কারেন্টের ক্ষেত্রে আমরা কি জানি? আইএস ভাগ আইপি ইকুয়াল টু এ। তাহলে আইপি সমান হবে আইএস বাই এ, আর আইএস সমান হবে এ ইনটু আইপি। ঠিক কি না? ছোট ছোট জিনিস, সেটা অবশ্যই তোমরা বুঝো। এবং তাহলে আমি দেখো সবই প্রাইমারি রেসপেক্টে আছে, তাহলে আইএস যেটা আছে, আইএস এর পরিবর্তে আমি কি লিখতে পারি? এটা প্রাইমারি রেসপেক্টে গেলে আইএস ভাগ এ, কারণ প্রাইমারি রেসপেক্টে সব কনভার্ট করে ফেলতেছি। তাহলে এখন আমার রেজিস্ট্যান্স যেটা আছে সেকেন্ডারি সাইডে, তাহলে ইন রেসপেক্ট অফ প্রাইমারিতে নিতে হবে। ইন্ডাকটিভ রিঅ্যাকট্যান্স যেটা আছে সেটা ইন রেসপেক্ট অফ প্রাইমারিতে নিতে হবে। তাই যদি নিই তাহলে এই জায়গায় একটু প্রকাশ করার ভঙ্গিটা চেঞ্জ হয়, সংকেতটা কি রকমের? ধরো আরএস হলো সেকেন্ডারি রেজিস্ট্যান্স, কেমন? এখানে আমরা লিখি আরএস প্রাইম, এক্সএস হচ্ছে সেকেন্ডারি রিঅ্যাকট্যান্স। যখন আমরা একে প্রকাশ করতে যাই তখন এক্সএস প্রাইম, প্রাইম দিলে বুঝতে হবে যে ও সেকেন্ডারিতে ছিল, তো ইন টার্মস অফ প্রাইমারিতে কনভার্ট করা হয়েছে। সেকেন্ডারি ছিল, ইন টার্মস অফ প্রাইমারিতে কনভার্ট করা হয়েছে। কনভার্ট করলে তখন একটা প্রাইম দিয়ে দিতে হয়। তো যদি আমি প্রাইমারিকে সেকেন্ডারিতে কনভার্ট করি তখন কিন্তু দুইটা প্রাইম হবে, ডাবল প্রাইম। যাই এখন ওইটুকু দরকার লাগছে না, যেহেতু ওটা বলছে না, শুধু প্রাইমারি রেসপেক্টটা দেখাচ্ছি। তাহলে এই যে রেজিস্ট্যান্সটা আছে, এই রেজিস্ট্যান্সটা ইন টার্মস অফ প্রাইমারি, এই রেজিস্ট্যান্সটা ইন টার্মস অফ, এই ইন্ডাকটিভ রিঅ্যাকট্যান্সটা ইন টার্মস অফ প্রাইমারি হয়ে গেল। তাহলে জেডএল এর কি হবে? জেডএল কি ওরকমই থাকবে না, জেডএল ইন টার্মস অফ প্রাইমারিতে হতে হবে। তো সেই ক্ষেত্রে কি করবো আমরা? এই যে এখানে একটা প্রাইম দিয়ে দেবো। শুধু প্রাইম দিলেই কিন্তু কনভার্ট হবে না, ওটা একটা ফ্যাক্টর দিয়ে অবশ্যই গুণ বা ভাগ কি হবে সেটা আমি সামনের দিকে আজকে ইনশাল্লাহ দেখাবো। তাহলে কি? তাহলে আমরা সবগুলি দেখো প্রাইমারিতে কনভার্ট করে ফেলেছি। তাহলে প্রাইমারিতে যদি কনভার্ট হয় তাহলে একই সার্কিটে থাকতে তার কোনো আপত্তি নাই, আছে নাকি? আপত্তি নাই। তাহলে এই হলো মোটামুটি অবস্থা। এখানে ZL যেটা, ZL প্রাইম যেটা, সেটা হলো ZL স্কয়ার অথবা a স্কয়ার ইনটু ZL। এটার ব্যাখ্যা দেখাবো একটু পরে। আচ্ছা, আগে সার্কিটটা আমি শেষ করে নিই। তাহলে আমার প্রাইমারি সাইডে কারেন্ট কত ছিল? আইপি। যেহেতু আমি সিরিজে সব সংযুক্ত করে দিয়েছি,
তাহলে সব শেষে যে কারেন্ট কত হবে? সাপ্লাই দিয়েছি আইপি, তাই না? সাপ্লাই দিয়েছি আইপি, তাহলে এটা ব্যাক করবে কত? সবগুলি ধরো আইপি, এখানে আইপি সাপ্লাই দিয়েছে না, আইপি দিয়েছে না, তাহলে এদিক দিয়ে গেল কিছু অংশ, এদিক দিয়ে চলে আসলো, কিছু বাকি অংশটা এদিক দিয়ে ঘুরে এদিক দিয়ে আসলো, তাহলে এই জায়গায় কি হবে? এই জায়গায় সে আইপি হচ্ছে না, সাপ্লাই দিয়েছে আইপি, সব এদিকে এক অংশ এখানে এসে চলে আসছে, তাই না? তাহলে সেক্ষেত্রে এখানে আসছে, আবার এদিক দিয়ে এসে এর সাথে তো যোগ হয়ে আবার আইপি তে রূপান্তর হয়ে যাচ্ছে। এই 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 যে এখান থেকে ব্যাক করা যে অংশটুকু সেটুকু কিন্তু আইপি, অর্থাৎ ইনপুটে কারেন্ট ছিল আইপি, সেকেন্ডারিতে মানে একদম শেষে যে নিউট্রালে কিন্তু আইপি কারেন্টই থাকছে। কেমন? আচ্ছা, মাঝে তাহলে আমাদের আরো কিছু কাজ আছে। কাজটা কি? কাজটা হলো, এখন আমরা চিত্রটা যেমন দেখতে পাচ্ছি, এইখানে একটা রেজিস্ট্যান্স আরপি, এখানে একটা প্রাইমারি, ইন টার্মস অফ প্রাইমারি রেজিস্ট্যান্স এটা এক্সপি, এটা সেকেন্ডারি ইন্ডাকটিভ রিঅ্যাকট্যান্স ইন টার্মস অফ প্রাইমারি, তাই তো? অর্থাৎ প্রাইমারি সাপেক্ষে সেকেন্ডারি রিঅ্যাকট্যান্স, ইন্ডাকটিভ রিঅ্যাকট্যান্স, এই কথাগুলি বলতে হয়। তাহলে একে এই রেজিস্ট্যান্স গুলোকে আমরা সিরিজে কনভার্ট করতে পারি, সিরিজে কনভার্ট করতে পারি, একদম নিয়মকুলভাবে বলা যাবে না করতে পারি। যেহেতু আমরা জানি নো লোড কারেন্ট খুব কম মানে, এবং ওখানে যে রেজিস্ট্যান্স ইন্ডাকটিভ রিঅ্যাকট্যান্স আছে তার মানেও খুব ক্ষুদ্র ক্ষুদ্র, ফলে কি? ফলে রেজিস্ট্যান্স গুলোকে আমরা, রেজিস্ট্যান্স এবং ইন্ডাকটিভ রিঅ্যাকট্যান্স গুলোকে দুই পাশে আছে যে আরপি, হ্যাঁ, আরপি, আরএস প্রাইম, এক্সপি, এক্সএস প্রাইম, ওগুলো এক সাইডে নেব সব। এক সাইডে না নিলে তো সিরিজ আর প্যারালাল, মানে সিরিজের ক্ষেত্রে যোগ, ভেক্টরিক্যাল যোগ এগুলো করা সম্ভব না। সেজন্য যেহেতু আমরা ইকুইভ্যালেন্ট সার্কিট করছি, আমরা এগুলো কি করব? শিফট করে দেব। শিফট করে দিলে, শিফট করে যদি দেই, তাহলে শিফট করে যদি দিই, এটা থাকুক যেমন ছোট করে আঁকি, তাহলে এই যে নো লোড যেটা কম্পোনেন্ট, তাকে আমি আগে নিয়ে গেলাম, এটা হলো R0, এটা হলো X0, এখানে তো সাপ্লাই কত দিয়েছিলাম? ভিপি সাপ্লাই দিয়েছিলাম, এখানে কারেন্ট আইপি গেল, তাই তো? এখানে কারেন্ট গেল I0, নো লোডেরটা একেবারে সামনে নিয়ে গেলাম। তাহলে এই যে সিরিজ রেজিস্ট্যান্স, সিরিজ ইন্ডাকটিভ রিঅ্যাকট্যান্স যেগুলো, সেগুলো কি সেকেন্ডারি সাইডে, মানে নো লোড কম্পোনেন্টের শেষের দিকে শিফট করে দিলাম। শিফট করলে কেমন হলো? শিফট করলে যেমন ওই যে প্রাইমারি আছে, এই একটা রেজিস্ট্যান্স, এই একটা রেজিস্ট্যান্স, তাহলে দুই রেজিস্ট্যান্স একদিকে আসলো, একটার নাম হলো আরপি, আর একটার নাম হলো আরএস প্রাইম, আরেকটার নাম কি? এক্সপি, আরেকটার নাম হলো এক্সএস প্রাইম। আর এখানে কি ছিল? এটা জেডএল প্রাইম। প্রত্যেকটা সাইড এক্সপি আর এক্সপি প্রাইম, এক্সএস প্রাইম এর সাথে প্রত্যেকটা একটু উল্টা পাল্টা হয়ে গেছে স্যার। ওটা হচ্ছে প্যাটার্ন হবে স্যার। ইন্ডাকটেন্স রেজিস্ট্যান্স বলে
ইন্ডাকটিভ ও জেড করতে গেলে, তাই না? না, কারণ যোগ যখন প্রথমে আমরা কি করব, প্রথমে করব স্কেলার কোয়ান্টিটি গুলো যোগ করব। তাহলে রেজিস্ট্যান্স আর রেজিস্ট্যান্স তো স্কেলার কোয়ান্টিটি, আর তোমার হলো ইন্ডাকটিভ রিঅ্যাকট্যান্স বা ক্যাপাসিটিভ রিঅ্যাকট্যান্স অর্থাৎ রিঅ্যাকট্যান্স যেটা, সেটা কিন্তু স্কেলার কোয়ান্টিটি না, ভেক্টর কোয়ান্টিটি, তার সাথে যে থাকে, ঠিক আছে? সেজন্য ওই দুটো এক জায়গায় করবো। আর সিম্পল কথা হলো, সিম্পল যেটা কথা হলো, এক জাতীয় জিনিস আগে যোগ করে নিব। স্যার সহজে স্যার ওটা ওখানে পেঁচানো হবে স্যার, কয়েল রেজিস্ট্যান্স দিবে। ও, সংকেত ভিন্ন হয়েছে, চিহ্ন আলাদা হয়ে গেছে, ওটা বলতে চাচ্ছি স্যার। ও সরি সরি, এটা সব রেজিস্ট্যান্স আর সিম্বল হয়ে গেছে, এটা একটা সংশোধনী, রাইট? ঠিক আছে, ঠিক আছে। তাহলে দেখো এই দুটো মিলিয়ে রেজিস্ট্যান্স, আর এই দুটা মিলিয়ে ইন্ডাকটিভ রিঅ্যাকট্যান্স। একে আমি প্রকাশ করব আর ই প্রাইম দিয়ে, আর একে প্রকাশ করব এক্স ই প্রাইম দিয়ে। প্রাইম কয়টা দিয়েছি? একটা। আর পির উপর একটা, আর হলো ওই যে আর ইর উপর একটা, এক্স ইর উপর একটা। তাহলে এই দুটা, এই যে রেজিস্ট্যান্স ইন টার্মস অফ প্রাইমারি, এই টোটালটা আমি প্রাইমারির রেসপেক্টে করে নিয়েছি। এটা ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স, ইংরেজিতে যদি লিখি equivalent resistance in terms of primary একে আমি আর সরি ই প্রাইম এরকম দিয়ে লিখব স্যার। তাহলে এক্স ই প্রাইম যেটা, সেটা হলো equivalent reactance in terms of primary, অর্থাৎ প্রাইমারি রেসপেক্টে ইন্ডাকটিভ সমতুল্য ইন্ডাকটিভ রিঅ্যাকট্যান্স, এক্ষেত্রে সমতুল্য বলছি, আর ই দিয়ে ইকুইভ্যালেন্ট বোঝাই। তাহলে পরের যেটা পেলাম সেটা এমন চলে আসলো। আর এক্ষেত্রে এই যে আর এস প্রাইম যেটা, এটা হলো মান এ স্কয়ার ইন্টু আর এস। এই যে এক্সএস প্রাইম, এটা কিন্তু এ স্কয়ার ইন্টু এক্সএস। এই ক্যালকুলেশনটা কমপ্লিট করব একটু পরে। তারপরে তাহলে আমার দেখো, যদি এই যোগটা কমপ্লিট করি, তাহলে এই দুইটা প্রতীক কি এক জায়গায় চলে আসবে, এইটা দুইটা প্রতীক এক জায়গায় চলে আসবে। তাহলে যোগফলটা ওখানে লিখবো, শুধুমাত্র ভেক্টরিক্যালি সাম যেটা সেটা। তাহলে তাকে যদি আমি একে যদি আমি ইয়ে করি, কনভার্ট করি, তাহলে এই অংশটা দেখো এমন হবে। তাহলে রেজিস্ট্যান্স দুইটা মিলে যোগফলটা পাওয়া যাবে, ইন্ডাকটিভ রিঅ্যাকট্যান্স দুইটা মিলে যোগফলটা পাওয়া যাবে। তাতে এটা হলো আর ই প্রাইম, এটা হলো এক্স ই প্রাইম। রেজিস্ট্যান্সের দুটো যোগ করলাম, এক জায়গায় চলে আসলো। ইন্ডাকটিভ রিঅ্যাকট্যান্স দুটো যোগ করলাম, এক জায়গায় চলে আসলো, তাই তো? দুটো এক জায়গায়, মানে রেজিস্ট্যান্স আর ইন্ডাকট্যান্স আবার এক জায়গায় আনা যাবে না, কারণ দুইটা তো দুই জাতীয়। যেমন এই পাঁচটা গরু আর 6টা ঘোড়া, একে যোগ করা যায়? যোগ করা যায় না, কিন্তু প্রাণী হিসাবে যোগ করা যাবে। প্রাণী 5 আর 6 হয়তো 11 হলো। বাধার ক্ষেত্রে আমরা ওই যে যখন ইম্পিডেন্সে তৈরি করব, তখন তো ইম্পিডেন্স বাধা সবটাই সেপারেটলি বাধা, আলাদা আলাদা ইন্ডিভিজুয়াল বাধা, কিন্তু
যখন একত্রিত করব ভেক্টর সাম হবে তখন এটা কম্বাইন্ড হয়ে যাবে। যেমন প্রাণী কয়টা আছে, ওই ক্ষেত্রে প্রাণী আছে 11টা, কিন্তু গরু কিন্তু ঠিকই 5টা, ঘোড়া ঠিকই 6টা, তাই না? কেউ বলতে পারবে না যে 11টা ঘোড়া, অথবা কেউ বলতে পারবে না 11টা গরু। বিষয়টা বুঝছো? আলাদা আলাদা বিষয়। এখন দেখো আমাদের যে কম্পোনেন্টগুলি, এই যে রেজিস্ট্যান্স এবং ইন্ডাকটিভ রিঅ্যাক্টিভ, এগুলো কিন্তু অনেক মান ইন রেসপেক্ট অফ নো লোড কম্পোনেন্ট। এই নো লোড কম্পোনেন্টের মান বড়গুলির তুলনায় খুবই কম, বড়গুলির তুলনায় খুবই কম। আবার যদি তুমি ইয়ে করো, এটা আবার প্যারালালি সংযুক্ত আছে, যাই হোক তোমার যেহেতু খুবই কম এবং এটা প্যারালালি সংযুক্ত আছে, দুইটা কনসিডার করলে আমরা এই নো লোড কম্পোনেন্টকে বাদ দিয়ে ফেলতে পারি। হায়ার ম্যাথমেটিক্সে গেলে এই কাজগুলি করা হয়, এই ফর্মুলায় ফেলার জন্য ছোট ছোট জিনিসগুলো অমিট করে দেওয়া হয়, বাদ দেওয়া হয়, বলা হয় যে ওইটার তুলনায় এটা নেগলিজিবল। তাই এখন আমরা বলছি যে নো লোড কম্পোনেন্টটা আসলে এই প্রাইমারি ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স আর সেকেন্ডারি প্রাইমারি ইকুইভ্যালেন্ট রিঅ্যাক্টেন্স, এই দুটোর তুলনায় খুবই নেগলিজিবল, ছোট। তাহলে কি করতে পারি? সিম্পলিফিকেশনের জন্য, সরলীকরণের জন্য ওই অংশটা বাদ। তো ওই অংশটা বাদ দিলে কি হয়? ওই অংশটা বাদ, তাহলে এটুকু বাদ, পরের সার্কিটে এটুকু বাদ। সার্কিট কিন্তু ভিন্ন ভিন্ন হয়ে যাচ্ছে, তাই না? এইটুকু বাদ চলে গেল। তো বাদ গেলে দেখেন এখন কি, এখন আসলে কি, এখন একদম সিরিজ সার্কিট। এক্ষেত্রে তো কোনো বিধিনিষেধ আমরা দেখতে পাচ্ছি না। তাহলে এক্ষেত্রে আমরা যেটা লিখতে পারি সেটা হলো যে এখানে যে আইপি, তাহলে আইপি পরিবর্তে যদি সেকেন্ডারি করতে চাই তাহলে আইএস ভাগ এ, এটা। তারপরে তোমার জেডএল যেটা আগে লিখছিলাম এগুলো সব লেখা ছিল, জেডএল ইকুয়াল টু এ ইনটু জেডএল স্কয়ার, এ আর ই, এটা হলো আচ্ছা, এটার ভিতরে আবার অন্য কথা আছে, আর পি প্লাস স্কয়ার ইনটু আর এস। তাহলে সেইটা আবার পুরা লিখতে গেলে ওই জায়গায় জায়গা পাওয়া যাচ্ছে না। এই যে আমরা সার্কিটটা পেলাম, তাহলে এখানে আইপি গেল, এখানে আসে ফেরত আসে কত? আইপি। তো সেকেন্ডারি রেসপেক্ট লিখলে আইএস ভাগ ই হবে। আসলে তো এটা সেকেন্ডারি কারেন্ট, কিন্তু প্রাইমারি রেসপেক্টে কনভার্ট করে নিয়েছি। এই সার্কিটকে আর কোনো সহজ সরলীকরণ করা সম্ভব কিনা? এর থেকে আর ছোট করা সম্ভব না, কারণ একটা রেজিস্ট্যান্স আছে, একটা ইন্ডাকটেন্স আছে, একটা সাপ্লাই আছে বা কারেন্ট প্রবাহিত হচ্ছে, একটাই কারেন্ট প্রবাহিত হচ্ছে। তাহলে আর সহজীকরণের আমাদের দরকার নাই। এই যে সার্কিটটা, এটা হলো ইকুইভ্যালেন্ট সার্কিট অফ ট্রান্সফরমার। কি ট্রান্সফরমার? সিঙ্গেল ফেজ ট্রান্সফরমার, থ্রি ফেজ ট্রান্সফরমার বলা যাবে। এটা আমাদের শেখার দরকার কি জন্যে? শেখার দরকার বিভিন্ন কারণের জন্য আছে, সবগুলি তো এখন বলা যাবে না। তাহলে সমতুল্য সার্কিটের ব্যাখ্যাগুলি কিরকম ছিল, যেগুলি বললাম সেগুলি ব্যাখ্যা। এই ব্যাখ্যার সাথে সাথে এখন কিছু কিছু জিনিস আমাদের আছে যেগুলি বলেছে যে পরে দেখো। তো পরে দেখা দেখি আমরা দেখতে পারি, সে হলো এ ইন্টু ইএস। আমি সার্কিটগুলো মুছে দিলাম, দিয়ে তারপরে ব্যাখ্যায় আসি। ভোল্টেজটা দেখানো হয়ে গেছে ইতিমধ্যে। আমি বললাম যে ইপি বাই ইএস ট্রান্সফরমেশন রেশিও অনুসারে এ, তাহলে ইপি সমান হলো এ ইন্টু ইএস, তাই তো? তাহলে এখানে যদি আমি এরকম করি, প্রয়োজন যদি হয় কখনো, তাহলে ইএস সমান ইপি বাই এ।
সেকেন্ডারিকে তুমি প্রাইমারিতে কনভার্ট করতে যেমন পারো, তখন প্রাইমারিকেও তো সেকেন্ডারিতে কনভার্ট করার প্রয়োজন হতে পারে। তাহলে ওই ট্রান্সফরমেশন রেশিও এভাবে আসতে পারে। তাহলে প্রাইমারিতে সমতুল্য কারেন্ট আমি বলেছিলাম যে আইএস ভাগ আইপি ইকুয়াল টু এ। এখান থেকে দেখতে পারি যে আইপি সমান আইএস ভাগ এ। আবার যদি আইএস সমান বের করি তাহলে আসবে এ ইন্টু আইপি। ঠিক আছে, ঠিক আছে। এখন রেজিস্ট্যান্সের ক্ষেত্রে প্রাইমারিতে সমতুল্য সেকেন্ডারি রেজিস্ট্যান্স আরএস প্রাইম, আরএস প্রাইম সেটা হলো এ স্কয়ার ইন্টু আরএস, এ স্কয়ার ইন্টু আরএস। এটা বুঝলে তোমরা? এটা হলো কেন এরকম বুঝনি? আচ্ছা, দেখো তুমি যদি প্রাইমারি সিম্পল প্রাইমারি সেকেন্ডারি লিখে, তাই না? তো একটা প্রাইমারির যদি পাওয়ার লস বিবেচনা করে আইপি স্কয়ার আরপি, এটা যদি সমান সমান হয় তাহলে আইএস স্কয়ার আরএস এমন হবে কিনা? হবে, হবে। যদি তাই হয় তাহলে এইটাকে এতে নিচে রেজিস্ট্যান্স গুলো এটা আরপি এরকম রাখো ইকুয়াল টু আইএস ভাগ আইপি, দুটার উপরে স্কয়ার আছে, এটা হলো আরএস। কেমন বুঝে আসলো? তাহলে একদম কিছু বুঝে ফেলেছেন মনে হচ্ছে। তাহলে এটা আইএস ভাগ আইপি, স্কয়ারটা এদিকে বের করলাম, আরএস বের করলাম। কেমন? তাহলে এটার মান কি? এ। তাহলে এ আর ওর মাথার মধ্যে স্কয়ার আছে আগে থেকে, আরএস। ঠিক আছে? আচ্ছা, এটা যদি মনে থাকে ভালো, আর যদি না মনে থাকে তাহলে লাইব্রেরিতে দেখবা BL থেরাজার এ টেক্সট বুক অফ ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং, ইলেকট্রিক্যাল টেকনোলজি এই নামে বই আছে। এটা ভলিউমও আছে, আবার মোটা বিশাল ভলিউমেরও আছে, অ্যাকাউন্টিং বইয়ের মতো। তো ওখান থেকেও তুমি প্রথম দিকেই আছে, ওটা দেখলে ওখানেও একটু লেখা আছে। আর এটা যেহেতু দেখতে পাচ্ছ, আশা করি না বুঝতে পারার কথা না। হ্যাঁ, তাহলে এটুকু বুঝতে পারছো। এটা কিন্তু সব জায়গায় ওরকম ভাবে ব্যাখ্যা করা নাই। তাহলে তুমি এলো প্রাইমারিতে সমতুল্য সেকেন্ডারি রিঅ্যাক্টেন্স, এটা তো আমি রেজিস্ট্যান্সের কথা বললাম। তাহলে রিঅ্যাক্টেন্সের কি হবে? এক্সএস প্রাইম ইকুয়াল টু এ স্কয়ার ইনটু এক্সএস হবে, নিঃসন্দেহ হবে নাকি? প্রাইমারিতে সমতুল্য সেকেন্ডারি ইম্পিডেন্স, রেজিস্ট্যান্স, ইন্ডাকটেন্স, ইম্পিডেন্সের এই কনভার্সনের হিসাব ছিল একরকম। তাহলে আমরা জেডএল কে পরিবর্তন করে জেডএল প্রাইম করলাম, তাহলে এ স্কয়ার ইনটু জেডএল, এটা এল। ঠিক আছে? বুঝলে মনে থাকবে, আর না বুঝলে মনে থাকবে না, তখন খুব গোলমাল হবে। এই চ্যাপ্টারের অঙ্কের জন্য এই চ্যাপ্টারের সূত্রগুলো কাজে লাগে, এইগুলি কনভার্সনগুলো বেশ কাজে লাগে, পরের চ্যাপ্টারে তোমরা দেখতে পারবে। তাহলে এই অবস্থা। এখন আমি যদি ইম্পিডেন্স করতে চাই তখন কি হবে? মনে করো আমরা তো সব এখন ক্যালকুলেটর দিয়ে করি, তো সেই ক্ষেত্রে জেড এস এইটুকু আমি ইউজ করবো, অসুবিধা আছে?
যদি আমি ইম্পিডেন্স বের করি, ইম্পিডেন্সের মধ্যে কি কি থাকে? রেজিস্ট্যান্স থাকে আর রিঅ্যাকট্যান্স থাকে। এটা হতে পারে ইন্ডাকটিভ রিঅ্যাকট্যান্স, হতে পারে ক্যাপাসিটিভ রিঅ্যাকট্যান্স, দুটো সম্মিলিত কিন্তু রিঅ্যাকট্যান্স। ইন্ডাকটিভ রিঅ্যাকট্যান্স হলে পজিটিভ হয় আর ক্যাপাসিটিভ রিঅ্যাকট্যান্স হলে নেগেটিভ হয়। তাহলে দুটার মধ্যে কিন্তু যোগ বিয়োগ আলটিমেটলি করা যায়। তাই হোক আর কি, এটা আর এস প্রাইম ইকুয়াল টু তাহলে আর এস প্রাইম প্লাস জে অফ এক্স এস প্রাইম। জে দিয়ে লিখি কেন? ভেক্টরে জে অপারেটর দিয়ে আমরা লিখতে পারি। একই তোমরা সার্কিটে পড়েছো, সার্কিটে এসি সার্কিটে পড়েছো না, যে দুইভাবে আমরা লিখতে পারি, যেমন পোলার ফর্মে, রেক্টাঙ্গুলার ফর্মে। এটা রেক্টাঙ্গুলার ফর্মে এইভাবে লেখা যায়। তাহলে তুমি যদি এমনি জেড পি লিখো, সিম্পল জেড পি যদি লিখো, তাহলে আর পি প্লাস জে অফ এক্স পি। ভাঙ্গা বোঝা কিভাবে ভেঙে দেওয়া হয় বোঝা গেল। তাহলে যখন আমি একটা জায়গায় নামকরণ বলি না, ওটা তো মুছে দেওয়া হয়েছে। এরপরে যে সার্কিটটা আঁকছিলাম, এরপরে একটা সার্কিট আঁকছিলাম না, যেখানে যেখানে এই নোলোড কম্পোনেন্টটাকে এ পাশে রেখে এই রেজিস্ট্যান্স আর ইন্ডাকটিভ রিঅ্যাকট্যান্স এক পাশে দিয়ে দিলাম, বুঝছে না? ওই সার্কিটটার একটা নাম আছে, ওই সার্কিটটার একটা আলাদা নাম আছে। নামটা কি? ওটা তো এক্সাক্ট না, এক্সাক্ট নাকি? আমার রেজিস্ট্যান্স আর ইন্ডাকটিভ রিঅ্যাকট্যান্স সিরিজে থাকলো, মধ্যে নো লোড কম্পোনেন্ট থাকলো, তারপরে আবার সেকেন্ডারি গুলো থাকলো সিরিজে। আমি করলাম কি, সব ডান পাশে দিয়ে সিরিজে ফেলাই দিলাম আর নো লোডকে প্রথমে আনলাম। অ্যাকুরেট কাজ তো এটা না, অ্যাকুরেট কাজ এটা না। আমার ম্যাথমেটিক্যাল ক্যালকুলেশনের স্বার্থে আমরা এটা করেছি কিছুটা জোরপূর্বক, নাকি? জোরপূর্বক। তাহলে এটা কি? এটা আসলে অ্যাকুরেট না, এটা অ্যাপ্রক্সিমেট, কাছাকাছি। তাহলে হলো এই ইকুইভ্যালেন্ট সার্কিটটা, ওটাকে এঁকে দিই। ওটা যদিও মুছেছি, আঁকা সহজ আমার জন্য। এটা এখানে না রেখে আমরা নো লোড কম্পোনেন্টটা এখানে দিলাম। এদিকে আই ডব্লিউ, এদিকে আই মিউ, আর এখানে কি আই জিরো। এখানে রেজিস্ট্যান্স, এখানে ইন্ডাকট্যান্স। এটা হলো আর আর বি, এটা কি এক্সপি। এই যে সার্কিটটা আমি এখন দেখতে পাচ্ছি, এটার নাম হলো অ্যাপ্রক্সিমেটলি ইকুইভ্যালেন্ট সার্কিট। ট্রান্সফরমার। তাহলে এটা হলো অ্যাপ্রক্সিমেট। অ্যাপ্রক্সিমেটের বাংলা করা হয়েছে যে কাছাকাছি, কাছাকাছি মান। যেমন ধরো আমরা যখন হলো পয়েন্টের ক্যালকুলেশনে যাই, 3.00005 এরকম থাকলে আমরা বলতে পারি যে যখন টাকা পয়সার হিসাবে আসি, তাহলে অত দূরে তো কোনো নাই, কোনো সংখ্যা হয় না। হ্যাঁ, তখন আমরা কি বলি? 3, অ্যাপ্রক্সিমেটলি 3। অ্যাকুরেট 3 না, কিন্তু অ্যাকুরেটটা কোনটা? 3.00005 যেটা, সেটা হলো অ্যাকুরেট। আর আমি ওই যে সব বাদ দিলাম, বাদ দিয়ে আমি রাউন্ড ফিগার যেটা নিলাম সেটা হলো অ্যাপ্রক্সিমেটলি। এটা আমি কঠিন করে বলেছি, আরো সহজ কথা আছে। যেমন 3.4560, 3.4560
570। ঠিক আছে, এটাকে আমরা অ্যাপ্রক্সিমেটলি এটা আছে তো আসন্ন মানে গেলে আমরা 3.4, এই যে এটা এখানে একযোগ দিব, ওগুলো বাদ দিব, 46 এমন বলতে পারি। তাহলে অ্যাকচুয়ালি কি এটা কি সেম, কাছাকাছি মান, আসন্ন মান, মানে আমরা খুবই কাছাকাছি, সেজন্য মানে আমাদের নিজস্ব ফরম্যাটে ওটা মানে কনভার্ট করে নিয়েছি। বিষয়টা হলো এমন, ঠিক আছে? আচ্ছা, তাহলে এই রকমের ওইটা হলো কাছাকাছি সমতুল্য মান। আর সব শেষে আমরা যেটা দেখতে পেলাম ওইটা হলো আমাদের অ্যাকুরেট মান। অ্যাকুরেট মানটা বলবে না, ওই কাছাকাছি মান। তাহলে প্রাইমারির দিকে স্থানান্তরিত ট্রান্সফরমারের সমতুল্য রেজিস্ট্যান্স, যদিও আমি একবার দেখিয়েছি, তারপরে আবার দেখাই। এটা বুঝে দিলাম। আমরা যদি একটা কোর টাইপ ট্রান্সফরমারের এই যে সিম্বল যদি আঁকি ছোট করে, তাহলে একটা কোর, আর তাহলে এটা আরপি, এটা এক্সপি। এখানে ভোল্টেজ সাপ্লাই দিয়েছিলাম ভিপি, এখানে কারেন্ট প্রবাহিত হবে আইপি। তাহলে প্রাইমারি সাইডের আমরা যে উপাংশগুলো দেখতে পাচ্ছি সেটা হলো একটা আরপি, একটা হলো এক্সপি। তো এগুলো যদি আমরা সেকেন্ডারি সাইডের গুলো যদি প্রাইমারিতে কনসিডার করি, প্রাইমারি কয়েলের রেজিস্টিভ ড্রপ, রেজিস্ট্যান্সের কারণে প্রাইমারিতে ভোল্টেজ ড্রপটা কত হবে? সেকেন্ডারিটা আমার এখন দরকার লাগছে না, আমি আঁকছি না। সেকেন্ডারিটা ধরো এরকমই অবহেলিত ভাবে একটু আঁকে দেবো, এটা সেকেন্ডারি। তাহলে প্রাইমারি voltage drop across primary winding বা কয়েল, কেমন? এটা কত? কারেন্ট আছে আইপি, এটা রেজিস্টিভ লিখতে হবে, রেজিস্টিভ ভোল্টেজ ড্রপ, মানে রেজিস্ট্যান্সের জন্য যে ড্রপ, তাই না? রেজিস্টিভ ভোল্টেজ আইপি আর ভোল্ট, কারেন্টের মধ্যে দিয়ে, রেজিস্ট্যান্সের মধ্যে দিয়ে কারেন্ট প্রবাহিত হলে যে ভোল্টেজ ড্রপ হয়, সেই ভোল্টেজ ড্রপ হচ্ছে আইপি আরপি, এটা রেজিস্ট্যান্সের জন্য। তাহলে ইন্ডাকটেন্সের জন্য এরকম ইন্ডাকটিভ ড্রপ একটা হবে। তাহলে ইন্ডাকটিভ ড্রপটা আমি লিখতে পারি এই, এটা হলো তোমার রেজিস্ট্যান্সের জন্য। তো রেজিস্ট্যান্সের জন্য যদি ইন্ডাকটিভ ড্রপ হয়, ভোল্টেজ ড্রপ দিয়ে এই শব্দটা দিয়ে দিলাম, তাহলে কি হবে? এটা আইপি এক্স। এগুলো তো তোমরা জানোই, তারপরেও যেহেতু আলোচনা এসেছে আমি সেগুলো করে দেওয়ার চেষ্টা করছি। যদি সেকেন্ডারি সাইডের যদি ড্রপ হয়, এই
প্রাইমারি সেকেন্ডারি, এটা সেকেন্ডারি, সেকেন্ডারি উইন্ডিং ইকুয়াল টু আইএস আরএস, মানে সেকেন্ডারি কারেন্ট প্রবাহিত হবে আর রেজিস্টিভ ড্রপ হবে। সেকেন্ডারি রেজিস্ট্যান্সের মধ্যে দিয়ে কারেন্ট প্রবাহিত হলে সেকেন্ডারি ড্রপ হবে আইএস আরএস। তাহলে আমাদের আসলে উদ্দেশ্য কি হবে? উদ্দেশ্য হলো যে আমরা সবাই একদিকে কনভার্ট করবো, তাই না? একদিকে কনভার্ট করব। তো একদিকে যদি আমরা কনভার্ট করি, প্রাইমারির প্রেক্ষিতে সেকেন্ডারি কয়েলের রেজিস্ট্রিভ ড্রপ, তাহলে এই যে আমার দ্বিতীয় যে লাইনটা আমি লিখলাম, এটা আরএস এর পরিবর্তে এই যে আমরা এই প্রাইমারি, প্রথমে প্রাইমারি আছে না আইপি আরপি, এখানে একটা বিভ্রান্তি লাগতে পারে। তাহলে আইপি আরপি এই যে এখানে দেখা, তো এমন এটাকে আমরা যদি লিখতে চাই তাহলে তখন আমি কি লিখতে পারবো? আমার যে রেজিস্ট্যান্স এবং ইন্ডাকটেন্স, এই রেজিস্ট্যান্স এবং ইন্ডাকটিভ ড্রপের ক্ষেত্রে একটা হবে প্রাইমারির রেসপেক্টে, একটা হবে সেকেন্ডারির রেসপেক্টে। তাহলে এটা আইএস এ ইন্টু আরএস, কারণ ওই যে এ স্কোয়ার ছিল না, একটা নিচের দিকে থাকবে এ, তাহলে ওটা কাটাকাটি হয়ে যাবে, যে উপরে এ থেকে যাবে, মানে ওখানে একটু গোলমাল হওয়ার সম্ভাবনা আছে, আমার আশঙ্কা হচ্ছে। বললে ইয়ে করে দেওয়া যায়, যেমন আমার আইপি আছে না, ওখানে দেখালাম কি এ স্কোয়ার দিয়ে গুণ হবে, তাই বললাম না? এ স্কোয়ার দিয়ে হলো, হওয়ার পরে কিন্তু আইপির বদলে যখন আইএস লিখবা তখন নিচে একটা এ ফোর বসে, ওইটা হলো হ্যাঁ কাটাকাটি, এ স্কোয়ার আর থাকে। তাহলে সেটা আমার এরকম দেখবে। আচ্ছা, প্রাইমারির দিকে উভয় কয়েলের মোট রেজিস্টিভ ড্রপ কত? প্রাইমারির দিকে রেজিস্টিভ ড্রপ দিকে মোট উভয় কয়েলের জন্য, না উভয় কয়েলের জন্য উভয় কয়েলের জন্য মোট রেজিস্টিভ ড্রপ, রেজিস্টিভ ড্রপ। তাহলে দুইটা অংশ, একটা হলো প্রাইমারি সাইডেই ড্রপ একটা হচ্ছে, সেই ড্রপটা কত? আইপি আরপি। তাহলে আইপি আরপি প্লাস আর একটা ড্রপ আছে, সেটা কতটুকু? সেটারও যে সেকেন্ডারি অংশটা প্রাইমারির রেসপেক্টে করলে যেটা হয় সেটা এই যে এখানে লিখেছি না, আইএস ইন্টু এ আরএস, দুটো অংশ গুণ হবে, যোগ হবে। কারণ ওই যে সিরিজে হয়েছিল, দেখানো হচ্ছে, সার্কিট তো মুছে দিয়ে ফেলছি, সিরিজে হয়েছিল। তাহলে এটা আমার আইএস, এখানে তো আইপি আছে, এখানে আবার আরএস আইএস আছে, আমরা আইএস কে আবার প্রাইমারিতে কনভার্ট করব, আইএস কে প্রাইমারিতে কনভার্ট করব। তাহলে আইএস কে যদি আইএস ভাগ আইপি, আইএস ভাগ এ সমান হলো এ, তাহলে আইএস এর পরিবর্তে কত লেখা যায়? এ ইনটু আইপি, এ ইনটু আইপি অথবা আইপি ইনটু এ, সেম কথা। তাহলে আইপি আরপি প্লাস এ ইনটু আইপি এ ইনটু আরএস ইকুয়াল টু আইপি। আচ্ছা, আইপিটা একবারে কমন নিয়ে নিই, কমন যদি নিয়ে নিই তাহলে আরপি প্লাস এ স্কয়ার ইনটু আরএস, এটা কি
প্রাইমারি রেজিস্ট্যান্স যেটা প্রাইমারিতে সংযুক্ত ছিল, আর প্রাইমারি রেসপেক্টে সেকেন্ডারি রেজিস্ট্যান্স যেটা কনভার্ট করা হয়েছে। যখন আমি অ্যাপ্রক্সিমেট সার্কিট তৈরি করলাম তখন রেজিস্ট্যান্স দুটো হয়ে গেল না, দুইটাই তো একসাথে যোগ হবে তাই বলেছিলাম। সেটা কত একসাথে লেখা যায় না? এটা লেখা যায়, দেখো এটাকে লেখা যায় আইপি ইন্টু আর ই প্রাইম লেখা যায়। তাহলে এক্ষেত্রে ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স ইন টার্মস অফ প্রাইমারি আর ই প্রাইম, এটা কত? আর পি প্লাস এ স্কোয়ার ইন্টু আর এস। এটা কিন্তু মুখস্থ রাখার দরকার। আমি হলো ভেঙে দেখালাম, কিন্তু তোমাকে এই জিনিসটা মুখস্থ রাখতে হবে। ম্যাথমেটিক্যাল প্রবলেম সলিউশনের জন্য এটা হরহামেশাই লাগবে। তাহলে আর ই প্রাইম ইকুয়াল টু আর পি প্লাস এ স্কোয়ার আর এস, এটা হলো একটা। তাহলে একইভাবে সিমিলারলি, আমি ওই ক্ষেত্রে আর ব্যাখ্যা যাচ্ছে না, সিমিলারলি যদি ইন্ডাকটিভ ড্রপ x e prime equal to xp plus a square xp plus a square into axs, কিভাবে প্রমাণ করা যাবে? ড্রপ প্রাইমারি সাইডের ইন্ডাকটিভ ড্রপ প্লাস প্রাইমারি সাইডের সাপেক্ষে সেকেন্ডারির ইন্ডাকটিভ ড্রপ, এই দুটো যোগ করলে আমরা একইভাবে যদি ক্যালকুলেশন করি তাহলে এই ফর্মুলাটা পেয়ে যাব। তাহলে এটা একটা কিন্তু ফর্মুলা হিসেবে আমরা গণ্য করতে পারি, এটাও একটা ফর্মুলা হিসেবে গণ্য করতে পারি। তাহলে আছে 11টা পর্যন্ত। তাহলে এই যে আর ই প্রাইম, যখন একটা প্রাইম দেখবো তখন প্রাইমারি রেসপেক্টে আর রেজিস্ট্যান্সের ক্ষেত্রে, আর যখন ইন্ডাকটিভ রিঅ্যাকট্যান্সের ক্ষেত্রে এক প্রাইম দেখবো তখন ইন্ডাকটিভ রিঅ্যাকট্যান্স প্রাইমারি রেসপেক্টে। যদি সেকেন্ডারিতে কনভার্ট করো এই জিনিসটা তাহলে কি হবে? এখন এগুলো বুঝে দিলাম কেমন? তাহলে যদি আমি সেকেন্ডারি রেসপেক্টে যাই, যদি সেকেন্ডারি রেসপেক্টে যাই তাহলে সেকেন্ডারি রেজিস্ট্যান্স হলো আরএস, আর প্রাইমারি রেজিস্ট্যান্স ইন টার্মস অফ সেকেন্ডারি সেটা এই ক্ষেত্রে কি হবে? এক্ষেত্রে আমরা যেটা দেখলাম আর পি প্রাইম, এইটার পরিবর্তে লিখতে হবে আর পি বাই এ স্কয়ার, এ হবে না, এ স্কয়ার কেমন হলো? তাহলে এই দুইটা যদি আমি ভেক্টর সাম করি, অর্থাৎ আর এস প্লাস এটা, এই দুইটা যদি আমি যোগ করি তখন আমি বলবো এটা কোন সাইডে, প্রাইমারি না সেকেন্ডারি সাইডে? সেকেন্ডারি, দুই প্রাইম ডাবল প্রাইম, ঠিক আছে? ডাবল প্রাইম দিলে ওই যে ওই লেখাগুলি তো থাকবে। সেটা হলো যে আমার যখন সেকেন্ডারিতে যখন আমি আসবো তখন সেকেন্ডারি ড্রপ, সেকেন্ডারি রেজিস্টিভ ড্রপ, একটু সংক্ষেপে লিখছি, সেকেন্ডারি রেজিস্টিভ ড্রপ আইএস আরএস, সেকেন্ডারি সাইডে রেজিস্ট্যান্স যেহেতু আরএস আছে সেই কারণের জন্য। আর প্রাইমারি রেজিস্টিভ ড্রপ প্রাইমারি
প্রাইমারি সাইডের রেজিস্টিভ ড্রপ যেটা সেটা তো আমরা জানি, একটা সেকেন্ডারি রেজিস্টিভ ড্রপ, একটা হলো প্রাইমারি রেজিস্টিভ ড্রপ। এখন আমার উদ্দেশ্য কি? আমার উদ্দেশ্য হচ্ছে সবগুলি সেকেন্ডারিতে কনভার্ট করে দেখবো যে কেমন হয়। তো সেকেন্ডারি কনভার্ট করে যদি আমি দেখি, অর্থাৎ প্রাইমারির দিকে উভয় কয়েলের, সেকেন্ডারির দিকে উভয় কয়েলের যে ড্রপ, সেকেন্ডারির প্রেক্ষিতে প্রাইমারি কয়েলের রেজিস্টিভ ড্রপ, প্রাইমারি রেজিস্টিভ ড্রপ ইন টার্মস অফ সেকেন্ডারি, প্রাইমারি resistive drop in terms of secondary। তো এটা একবারে যদি সেই সময়ের মতো যদি আমি লিখি আইপি আরপি বাই এ, আগে কি ছিল? গুণ ছিল না। এবার দেখো এ দিয়ে ভাগ হচ্ছে, তো ভাগ হলে এখন আমি যদি উভয় কয়েলের ক্ষেত্রে করি, তাই না, সেকেন্ডারির দিকে উভয় কয়েলের মোট রেজিস্টিভ ড্রপ, তাহলে সেকেন্ডারির দিকে উভয় কয়েলের, নাকি উভয় কয়েলের ভোল্টেজ ড্রপ, সেকেন্ডারিটা আর প্রাইমারিটা যোগ হবে। তো যোগ হলে আইএস আরএস প্লাস আইপি আরপি বাই এ, এই দুটো যদি আমরা একত্রিত করি তাহলে দেখো এরকমের আসবে আইএস আরএস প্লাস, তাহলে আইপি কে কি করতে হবে? আইএস এ রূপান্তর করতে হবে, আইপি কে আইএস এ রূপান্তর করতে, আইপি কে যদি আইএস এ রূপান্তর করতে হয়, আর তার মানে আইএস ভাগ আইপি সমান হলো এ, তাহলে আইপি সমান কত হবে? আইপি সমান হবে আইএস ভাগ এ, এটা হবে না? এটা হবে, তাহলে আইপি চেঞ্জ করে আমি আইএস ভাগ এ দিতে পারি, আর আরপি আছে তার নিচে এ আছে। আচ্ছা, তাহলে এটুকু আছে। এখন আইএস কমন নেব আগের মতো, আইএস কমন নেব, নিলে আরএস প্লাস আরপি বাই এ স্কয়ার, ঠিক আছে? তাহলে এই যে অংশটুকু উইদিন ব্র্যাকেটের মধ্যে যে অংশটুকু, সেই অংশটুকু হলো ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স ইন টার্মস অফ সেকেন্ডারি। সেটাকে আমি কি দিয়ে লিখব? তাহলে লেখো সংক্ষেপে ইকুইভ্যালেন্ট, নাকি ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স ইন টার্মস অফ সেকেন্ডারি সমান হচ্ছে, সরি, সেকেন্ডারি আর ই প্রাইম কয়টা হবে? দুটো হবে, এবং এখানে আর এস প্লাস আর পি বাই এ স্কয়ার, তাহলে এইটা একটা তোমার ফর্মুলা, এটা একটা ফর্মুলা। কি কাজে ফর্মুলা? সেকেন্ডারির রেসপেক্টে উভয় কয়েলের রেজিস্ট্যান্সকে কনভার্ট করা, ঠিক আছে? আচ্ছা, এটা তো রেজিস্ট্যান্সের ক্ষেত্রে দেখানো হবে। এটা যদি ইন্ডাকটিভ রিঅ্যাকট্যান্সের ক্ষেত্রে দেখায় তখন XE double prime equal to XS
বেশিরভাগ ক্ষেত্রে আরপি, এক্সপি, আরএস, এক্সএস দেওয়া থাকবে। আর ট্রান্সফরমারের ব্যাখ্যায় থাকবে প্রাইমারি ভোল্টেজ ভাগ সেকেন্ডারি ভোল্টেজ, এত কেভি এর একটা ট্রান্সফরমার, মানে ওর হলো পাওয়ারটাও দেওয়া থাকে। তো পাওয়ার যদি দেওয়া থাকে, প্রাইমারি কারেন্টও বের করতে পারি, সেকেন্ডারি কারেন্টও বের করতে পারি। কারণ আমাদের এই জায়গায় যে জিনিসগুলো দরকার হচ্ছে বেশি বেশি, প্রাইমারি কারেন্ট লাগছে, সেকেন্ডারি কারেন্ট লাগছে, প্রাইমারি রেজিস্ট্যান্স লাগছে, সেকেন্ডারি রেজিস্ট্যান্স দরকার লাগছে, ইন্ডাকটিভ রিঅ্যাক্টেন্স প্রাইমারি একটা দরকার লাগছে, সেকেন্ডারির একটা দরকার লাগছে। এই ক্ষেত্রে একটি কথা বলে রাখা দরকার, সেটা হলো যে যখন আমি প্রাইমারি সাইডের ভোল্টেজ কারেন্ট এগুলো নিয়ে হলো হিসাব নিকাশ করব, তখন সব প্রাইমারির রেসপেক্টে করে নিতে হবে। আবার ওই প্রবলেমটাই যদি আমি সেকেন্ডারি রেসপেক্টে করতে হয়, তাহলে সবগুলি কিন্তু তোমাকে সেকেন্ডারি রেসপেক্টে কনভার্ট করে নিতে হবে। সেই ক্ষেত্রেই এই ফর্মুলা চারটি কাজে লাগে। আর যদি তুমি না জানো, মানে এক দিকেরটা প্রাইমারি বসালে আর একদিকে সেকেন্ডারি বসালে, তাহলে কিন্তু খুব সমস্যা তৈরি হবে। সমস্যাতে মানে ভুল হবে। প্রাইমারি রিডিংগুলো যদি বিবেচনা করা হয়, তাহলে সবগুলি প্রাইমারি রেসপেক্টে করে নিতে হবে। সেকেন্ডারিগুলো যদি আমি সেকেন্ডারি সাইডের বিবেচনায় যদি আমি করি, তাহলে সবগুলি আমাকে সেকেন্ডারি কম্পোনেন্টের যা দেওয়া আছে এবং সেকেন্ডারি রেসপেক্টে কনভার্ট করে যেগুলো আছে সেইগুলো বিবেচনা করতে হবে। তা না হলে অঙ্ক হবে না, ভুল হবে। এক্ষেত্রে ট্রান্সফরমারের ম্যাগনেটিক লিকেজ বলা হয়েছে। ম্যাগনেটিক লিকেজ আসলে তোমরা একটু সংজ্ঞা পড়লেই পারবে। লিকেজ মানে কি? লিকেজ মানে আমি যেদিকে নিয়ে যেতে চাই কাঙ্ক্ষিত জায়গা, সেখান থেকে কিছু বাইরে বের হয়ে চলে যাবে। যেমন আমি একটা পাইপ দিয়ে পানি সেচ দিব, তাহলে আমি এদিকে যদি 1000 লিটার পানি জমিতে নিতে চাই, তো তাহলে পাইপের ছোট ছোট ছিদ্র থাকতে পারে, জোর থাকতে পারে, তারপরে হলো তোমার এদিক ওদিক, মানে প্রথম দিকে বা শেষের দিকে যে কোনো দিকে কোনো ফাটা থাকতে পারে। পানি আমি দিলাম 1000 লিটার ঠিকই, কিন্তু জমিতে হয়তো 10 লিটার কম গেল, 10 লিটার আগেই বের হয়ে গেছে, ফেটে গেছে। এটা পাইপে ওয়াস্টেজ কম হয়। যদি আমরা আগের ক্যানেলের গুলো বিবেচনা করি, ড্রেন দিয়ে যেটা সেচ দিত, তার ভিতরে ইঁদুরের গর্ত থাকতো, সেখানে আরো বেশি পরিমাণ হতো। জমি ভিজাতে যাবো আমার জমি, দেখা গেলো প্রতিবেশীর জমিতে পানি দিয়ে কি বেশ কিছু পানি চলে গেছে। এটা লিকেজ। মানে আমি যে পরিমাণ নিতে চাই সাপ্লাই দিলাম, কিছু এদিক সেদিক চলে যাবে। আর এই ট্রান্সফরমারের যে ম্যাগনেটিক ফ্লাক্স যেটা, সেটা সবই যে কোরের মধ্যে দিয়ে প্রবাহিত হবে তা না। কারণ এ আবার যে কোনো মাধ্যম দিয়ে চলাচল করতে পারে, বাতাসের মধ্যে দিয়ে চলতে পারে। তো ম্যাগনেটের ভিতর দিয়ে বা কোরের ভিতর দিয়ে না, যে দেখা গেল যে হাওয়ার ভিতর চলে গেছে, বাতাসের ভিতর দিয়ে চলে গেলে সে অসীম পর্যন্ত চলে যাবে, সেটা আর ব্যাক করার সম্ভাবনা নাই। তো সেই ক্ষেত্রে আমি যে পরিমাণ, মনে করো 1 কোটি ওয়েবার আমি তৈরি করলাম, তার মধ্যে 1 লাখ বা 2 লাখ এদিক সেদিক চলে গেছে। যেটা এদিক সেদিক চলে গেছে, সে তো আর আমার ভোল্টেজ বিল্ড আপের জন্য, ভোল্টেজ ইনডিউসডের জন্য সে লিঙ্কেজ হবে না, লিঙ্কেজের বাইরে চলে যাবে সে। তো সেটাই হচ্ছে লিকেজ। অর্থাৎ যেটা লিঙ্কেজে আসবে না, বাইরে চলে যাবে, সেটা হলো লিকেজ। লিকেজ মানে আসলে তো ছিদ্র পথে বা অন্য পথে চলে বিপদগামী হয়ে যেগুলো চলে যাবে, সেগুলো লিকেজ। টোটালটা আসলে ভোল্টেজ বেশি বিল্ড আপ ইনডিউস হতো, এখন যেহেতু সে বাইরে চলে গেছে, সেজন্য ভোল্টেজ ইনডিউসডের পরিমাণ অনেকটা কমে যাবে। একেই আসলে ট্রান্সফরমারের লিকেজ বলা হয়। যে ফ্লাক্সগুলি এরকম লিকেজ হয়ে যায়, সেই ফ্লাক্সগুলির নাম হলো লিকেজ ফ্লাক্স। এখন এই লিকেজ, ম্যাগনেটিক যে লিকেজ হয় ট্রান্সফরমারের, তো অসুবিধা কি? লিকেজ হলে কি অসুবিধা হতে পারে? লিকেজ হলে তো অসুবিধা হবেই। আমি তেল ড্রামে ঢোকালাম 100 লিটার, হ্যাঁ,
ওর মধ্যে ছিদ্র আছে, পড়ে গেছে 5 লিটার, তো ওই 5 লিটার কি কোনো কাজে লাগবে? কাজে লাগবে না তো, ওই 5 লিটার কোনো কাজে লাগবে না। তাহলে লিকেজ ফ্লাক্স যত বেশি হবে, রিসিভারে পাওয়ার তত কম গ্রহণ হবে, মানে তত পাওয়ার হবে না। লিকেজ ফ্লাক্সের কারণে এডি কারেন্ট এবং হিস্টেরিসিস লসের পরিমাণ বৃদ্ধি পাবে। তাহলে পাওয়ার কম উৎপন্ন হবে বা ভোল্টেজ কম উৎপাদন হবে, আর এডি কারেন্ট হিস্টেরিসিস লস যেটা সেটার পরিমাণ বেড়ে যাবে। লিকেজ ফ্লাক্সের ফলে মোট লসের পরিমাণ বৃদ্ধি পাবে এবং সঙ্গে সঙ্গে ট্রান্সফরমারের দক্ষতা ও কার্যকারিতা কমে যাবে। যেই লস যেখানে বাড়বে সেখানে তো দক্ষতা কমবে স্বাভাবিকভাবে, কারণ ইনপুট বেশি হয়ে যাবে, আউটপুট কম হয়ে যাবে, যেমন দক্ষতা কমে যাবে। তাহলে এর কোনো সুবিধা আছে কিনা? সব কিছুরই কিন্তু সুবিধা অসুবিধা দুইটা দিক থাকে। এর কিছু সুবিধাও আছে। সুবিধার মধ্যে মেইন সুবিধা হলো যে কোনো কারণে যদি শর্ট সার্কিট হয়, তাহলে যেহেতু কিছু লিকেজ হয়ে চলে যাবে, তাহলে শর্ট সার্কিটে যে পরিমাণ ক্ষতি করার কথা সে পরিমাণ করবে না, কিছু ক্ষতি কমাই দিবে। তাহলে এটা কিভাবে তুমি লিকেজ ফ্লাক্স কমাবে? যেহেতু দেখছি ক্ষতির পরিমাণই বেশি, তাহলে এটা ক্ষতি দূর করার জন্য আমার কি পদক্ষেপ নিতে হবে যাতে করে লিকেজ ফ্লাক্স কমে যাবে? সেটা হলো যে আমি যে কোর ব্যবহার করবো ট্রান্সফরমারে, এই কোরটা হলো 4% সিলিকন স্টিল ব্যবহার করতে হবে। 4% সিলিকন স্টিল ব্যবহার করতে হবে। আগের চ্যাপ্টারে কিন্তু 1 চ্যাপ্টার 2 চ্যাপ্টার ওখানেই কিন্তু বলা হয়েছে কোরের গঠন কি কি হতে পারে। আর প্রাইমারি ও সেকেন্ডারি উইন্ডিংকে নিয়ম অনুসারে সেকশনালাইজিং বা ইন্টারলিভিং এবং ইন্টারলিভিং করতে হবে। এই ইন্টারলিভিং কি? সে হলো যে আমরা একটা কোরের উপরে যদি কয়েলগুলি বসাই, তাহলে ইনপুট কয়েলটা প্রাইমারি কয়েলটা ভিতরে, তার উপরে ইনসুলেশন দিয়ে সেকেন্ডারি কয়েলটা পরিয়ে দেওয়া হয়। তাহলে ভিতর থেকে যে ফ্লাক্স বাইরে যেতে চাবে সে যেতে পারবে না, বাজ হওয়ার পথেই সেকেন্ডারির সাথে তার কাটিং হয়ে যাবে, ফলে সেক্ষেত্রে লিকেজের পরিমাণ খুবই কমে যাবে। তখন আমরা কোরটা 3 সেকশনের ব্যবহার করি। তো মাঝেরটাই প্রাইমারি সেকেন্ডারি উভয়ই বসানো থাকে, প্রাইমারিটার নিচে আর তার উপর দিয়ে সেকেন্ডারিটা পরানো থাকে, আর ওই 2 পাশটা খালি থাকে, 2 পাশে কোনো কয়েল থাকে না। তো সেইভাবে আমরা এটা দূর করতে পারি। তো ট্রান্সফরমারের প্রাইমারি ও সেকেন্ডারি সাইডে সমতুল্য রেজিস্ট্যান্স, রিঅ্যাক্ট্যান্স, এগুলো প্রাইমারি রেজিস্ট্যান্স এবং সেকেন্ডারি রিঅ্যাক্ট্যান্স করা হয়েছে। রিঅ্যাক্ট্যান্সটা বলেছি একই রকমের, সিমিলার, সেই কারণের জন্য সময় স্বল্পতার কারণে ওই জিনিসটা এখন আর দেখানো হচ্ছে না। প্রাইমারি রেজিস্ট্যান্স যেমন হুবহু, রিঅ্যাক্ট্যান্সও তেমন। ওটা শুধুমাত্র তোমার অক্ষরগুলি চেঞ্জ হবে এবং প্রতীকগুলো চেঞ্জ হবে। প্রতীকগুলো আগে ছিল রেজিস্ট্যান্স সাইন, পরে ইন্ডাকটেন্সের সাইন হবে, আর এর জায়গায় এক্স হবে, আর সবগুলি একই রকম হবে। তো ট্রান্সফরমারের ড্রপ যেগুলি আছে, ড্রপ তো আমরা দেখলামই। প্রাইমারি সাইডের রেজিস্টিভ ড্রপ আছে, প্রাইমারি সাইডের ইন্ডাকটিভ ড্রপ আছে, সেকেন্ডারি সাইডের রেজিস্টিভ ড্রপ আছে, সেকেন্ডারি সাইডের ইন্ডাকটিভ ড্রপ আছে। এই 4 ধরনের ড্রপ হয়। ট্রান্সফরমারের এই যে সমস্যা, ইম্পিডেন্স যেগুলো পড়ানো হলো ফর্মুলা, এটা দিয়ে কিভাবে আমরা অঙ্ক দেখতে পারি। একটা অঙ্ক যতদূর সম্ভব, আমাদের সময় 5-7 মিনিট আছে, এটুকুর মধ্যে একটা দেখাতে পারলেই অন্যগুলি তোমরা দেখতে পারবে।
দেখি তাহলে ট্রান্সফরমারে এটা আছে 25 কেভি রেটিং দেওয়া আছে আর এই ট্রান্সফরমারটা যে ভোল্টেজ রেটিং আছে 2300 কেভি আর 230 ভোল্টেজ 2300 ভোল্ট প্রাইমারিতে 2300 ভোল্ট সেকেন্ডারিতে 230 ভোল্ট 20 না আর কি দেওয়া আছে দেখো এখানে আর প্রাইমারি বলছেন না বলতে গেলে অনেক বড় হয়ে যাবে আর কি দেওয়া আছে 0.8 ওহমস আর এক্সপি দেওয়া আছে 3.2 ওহমস আর এস দেওয়া আছে সেকেন্ডারি সাইডে আর এস দেওয়া আছে 0.009 ওহমস আর সেকেন্ডারি সাইডে এক্সএস দেওয়া আছে 0.03 ওহমস এই তথ্যগুলি দেওয়া আছে তাহলে বের করতে হবে প্রাইমারি টার্মে সমতুল্য রেজিস্ট্যান্স সমতুল্য রিঅ্যাকট্যান্স সমতুল্য ইম্পিডেন্স তো প্রাইমারি টার্মে সমতুল্য রেজিস্ট্যান্স ক বের করতে হবে কি আর ই প্রাইম এক্স ই প্রাইম জেড ই প্রাইম সেকেন্ডারিতে ক নম্বরে বলছে কি যে আর ই ডাবল প্রাইম এক্স ই ডাবল প্রাইম জেড ই ডাবল এই কটা বের করতে হবে বাস এটা বের করলে কিন্তু আসলে অন্যান্যগুলি সহজে বের করা যাবে তো এখন দেখি আর ই প্রাইম ক সলিউশন ক এর আগে আমাদের এ তো বের করতে হবে তাই না এটা ক না দিয়ে আগে সমাধান লিখি সলিউশনের ইন জেনারেল কিছু জিনিস আছে সেটা হলো যে এ এর মান কত এ হলো 2300 ভাগ 230 সমান হলো 10 আচ্ছা কেভিএ ক্যাপাসিটি দেওয়া আছে ট্রান্সফরমারের কেভিএ দেওয়া আছে তো কেভিএ আমার প্রাইমারি কারেন্ট এক্ষেত্রে আমাদের দরকার লাগছে না যেহেতু ড্রপ চাইবে তো ড্রপের ক্ষেত্রে আমার দরকার লাগবে সেটা আমি পরেও বের করতে পারি আগে দেখি কতে আর ই প্রাইম বের করতে বলেছে আর ই প্রাইমের ফর্মুলা বলো গুড আর পি প্লাস এ স্কয়ার আর এস একমত তো সবাই না এখন মানগুলো দেখো ঠিক করো 0.8 প্লাস a স্কয়ার মানে 10 স্কয়ার ইনটু 0.009 এর যদি আমি ক্যালকুলেশন করি 1.7 ওহম 7 ওহম বের হয়ে গেল তাই না একটা তাহলে x প্রাইম বের করো তাহলে একই ফর্মুলা একটা মুখস্থ করলে তো অন্যটা দরকার নেই নাকি x ইকুয়াল টু x এর মান কত 3.2 প্লাস 10 স্কয়ার ইনটু x এর মান কত 0.03 ওহমস তাহলে এই ক্যালকুলেশন করলে কত হয় 6.2 ওহমস 6.2 ওহমস তারপরে ZD প্রাইম ইকুয়াল টু কি রুট ওভার RE প্রাইম স্কয়ার প্লাস XE প্রাইম স্কয়ার ইকুয়াল টু রুট ওভার 1.7 স্কয়ার প্লাস 6.2 স্কয়ার ইকুয়াল টু এর ক্যালকুলেশন এটার স্কয়ার যোগ এটার স্কয়ার তারপরে টোটালি যোগ করে রুট ওভার যদি করি তাহলে মান আসে কত 6.42 ওহম 6.42 ওহম তাহলে ক নম্বর হয়ে গেল কেমন খ নম্বরে কি হবে আর ই ডবল প্রাইম বের করতে বলেছে আর তাহলে আর ই ডবল প্রাইম কি আর এস প্লাস আর পি বাই স্কয়ার কেমন তাহলে আর এস এর মান কত ওই যে ওর ছোট দেওয়া আছে 0.009 প্লাস
আরপির মান কত 0.8 ভাগ 10 স্কয়ার ক্যালকুলেট করো তাতে মান আসে 0.017 ohms XE double prime XS plus XP by A square equal to 0.XS এর মান কত XS 0.03 plus ওটা কি আমার এখানে ঠিকই আছে স্যার। XP কত XP স্যার 3.2 সেটা বলতে তো 10 স্কয়ার তাহলে এটা ক্যালকুলেশন করলে কত হবে x এর বেলায় তাই না 0.062 ohms তাহলে ZE ডবল প্রাইম কত রুট ওভার RE ডবল প্রাইম স্কয়ার প্লাস XE ডবল প্রাইম স্কয়ার ইকুয়াল টু রুট ওভার RE ডবল প্রাইম মান হলো 0.017 স্কয়ার প্লাস 0.062 স্কয়ার টোটালি ক্যালকুলেশনের পরে দাঁড়ালো 0.0642 ohms তাহলে এই যে প্রত্যেকটার মান আমরা বের করলাম এখন কি বলেছে আরেকটা পয়েন্ট আছে যে পয়েন্টটা আমি এখনো লিখি নাই এই পয়েন্টটা হলো গ পয়েন্টে এসে বলেছে যে প্রাইমারি এবং সেকেন্ডারি ভোল্টেজ ড্রপ প্রাইমারি and secondary voltage drop across primary and secondary এটা হলো ইংরেজি সঠিক ছিল কিন্তু এটা বাংলা লেখা হয়েছে তাহলে গ এই ফাঁকের মধ্যে যদি পারি এই ফাঁকের মধ্যে করলে একটা সমস্যা হবে পরে আর একটা পয়েন্ট লিখতে হবে সমস্যা নেই গ এটা তাহলে প্রাইমারি ভোল্টেজ ড্রপ কত voltage drop IP RP একজন বলেছে আর তোমাদের আর কেউ কিছু বলবা IP RE প্রাইম এই যে সেজন্য এই অংশটা মুছি নাই রেজিস্ট্যান্স ড্রপ কারণ হলো সেকেন্ডারি যেটা প্রাইমারি রেসপেক্টে কনভার্ট হয়ে আসছে সেটার জন্যও তো একটা ড্রপ হবে তাই না সেই ড্রপটা অবশ্যই বিবেচনা করব সেটা হলো IP RE প্রাইম IP এখন তো সমস্যা হলো যে আমি IP মান তো বের করব IP মান কিভাবে বের করব প্রাইমারি হলো 25 IP সমান 25,000 কেভি আছে ভাগ 2300 এবার ছোট একটা প্রশ্ন এটা প্রাইমারি ট্রান্সফরমার না সরি এটা হলো সিঙ্গেল ফেজ ট্রান্সফরমার না থ্রি ফেজ ট্রান্সফরমার সিঙ্গেল ফেজ থ্রি ফেজের কথা বলা নাই সুতরাং থ্রি ফেজ বিবেচনা করলে নিচে √3 দিয়ে ভাগ দিতে হতো তো আমার ওইসব বলা নাই যেহেতু আমি ওইসব মাথায় নিব তাহলে এখন ভাগটা যেগুলো করলে প্রাইমারি কারেন্ট আসবে কত প্রাইমারি কারেন্ট 10.86 অ্যাম্পিয়ার তো সেকেন্ডারিটা বের করে নিতে পারি অথবা সেকেন্ডারিটা অন্যভাবে বের করতে পারি সেকেন্ডারি কারেন্ট তাহলে আইপির সাথে কি হবে আইপির সাথে কি হবে গুণ হবে না ভাগ হবে a ইনটু আইপি তাই তো তাহলে সমান হলো 10 ইনটু
হচ্ছে 10.86, তাহলে এখানে 108.6 অ্যাম্পিয়ার। দুই ধরনের কারেন্ট বেরিয়ে গেল। এবার ড্রপ, এই যে এখানে ড্রপটা করে ফেলি ইনটু এটা হলো 10.86 অ্যাম্পিয়ার। আর আরই প্রাইম কত? আরই প্রাইম কত? 1.7 গুণফল কত? 18.46, 18.46 ভোল্ট। এটুকুতে আশা করা যাবে, কিন্তু আমার কিছু ডাটা মুছে দিলাম, এটা আমার দরকার লাগবে। তাহলে প্রাইমারি ভোল্টেজ ড্রপ, সেকেন্ডারি ভোল্টেজ ড্রপ বের করতে বলছে। তাহলে সেকেন্ডারি ভোল্টেজ ড্রপ কি হবে? আইএস আর ই ডাবল প্রাইম। শেষের দিকে একটা কথা বলেছিলাম, মনে পড়ে? যে যখন আমি প্রাইমারি সাইডের ক্যালকুলেশন করব, তখন সব কম্পোনেন্টগুলি, এলিমেন্টগুলি প্রাইমারি সাইডের হবে। আর যখন সেকেন্ডারির হবে, ক্যালকুলেশন সব সেকেন্ডারি ইউজ করতে হবে। তাহলে সেকেন্ডারি কারেন্ট, সেকেন্ডারি সাইডের কারেন্ট, আর তোমার ওই যে আর ই ডবল প্রাইম যেটা, সেটা রেজিস্ট্যান্স ইন টার্মস অফ সেকেন্ডারি। তুমি যদি আর ই প্রাইম দাও তাহলে কিন্তু হবে না, আবার যদি আর এস দাও তাও হবে না। আর এস দিলে আর পি বাই এ যেটা সেটা বাদ চলে যাবে, আর পি বাই এস স্কোয়ারটা বাদ চলে যাবে, তাহলে হবে না, তাই তো? তাহলে এখন আর এস এর মান আমার জানা আছে কত? 108.6 ইন্টু আর ই ডবল প্রাইম মুছে দিয়েছি, মুছে দিলেও 0.017 ইকুয়াল টু গুণ করলে কত হবে? 1.84। এটা কি? ভোল্ট। ভোল্ট 1 নম্বর শেষ। আর সময় যেহেতু আছে, আমার অন্য তার আসেনি, তাহলে খ নম্বর বলতে যে কপার লস বের করে বলতে কি? খ নম্বরে বলেছে যে কপার লস, এটা বের করতে হবে। কপার লসের ফর্মুলা তোমরা জানো? আই স্কয়ার আর। গুড, তাহলে আর কোনো প্রবলেম নেই। তাহলে কপার লসের ফর্মুলা হলো আই স্কয়ার আর। তাহলে ঘ নম্বর কপার লস। একটা ট্রান্সফরমারের কপার কয় দিকে থাকে? দুই দিকে থাকে, প্রাইমারি সাইডে, সেকেন্ডারি সাইডে। তাহলে কপার লস দুই দিকে আলাদা আলাদা সংঘটিত হবে, ঠিক কি না? একটা হলো প্রাইমারি কারেন্টের জন্য আর একটা সেকেন্ডারি কারেন্টের জন্য, একটা প্রাইমারি রেজিস্ট্যান্সের জন্য, সেকেন্ডারি রেজিস্ট্যান্সের জন্য। তাহলে সেটা আমি এখন করে ফেলতে পারি। যেমন এটা ফর্মুলা হবে আইপি স্কয়ার আরপি প্লাস আইএস স্কয়ার আরএস। এখন তো তোমরা এটা বলতে পারবে, এটা 10.86 স্কয়ার ইন্টু আরপির মান কত? 0.8 প্লাস আইএস এর মান কত? 108.6 স্কয়ার ইন্টু আরএস এর মান কত? 0.009। সব ক্যালকুলেশন করলে কত হবে? সব গেল 200.67 ওয়াট।
6-7 ওয়াট। এবার একটা খেলা দেখো, কিসের খেলা? এটা তো আমি একভাবে করলাম, তাই না? এখন আমি যে ইন টার্মস অফ প্রাইমারি, ইন টার্মস অফ সেকেন্ডারি, এগুলো যে ব্যবহার করলাম, বের করলাম, ওগুলো কাজে খাটাইয়া আমি এই কপার লস বের করতে পারি কিনা সেটা। তাহলে দু একটা বের করে দেখি, যদি মিলে যায় তাহলে বুঝতে হবে যে ঠিক আছে, আর যদি না মিলে তাহলে বুঝতে হবে যে ওইভাবে বেরোবে না। তাহলে কপার লস, আমি যদি প্রাইমারি তথ্যগুলি শুধু ব্যবহার করি, প্রাইমারি তথ্যগুলো যদি শুধু ব্যবহার করি, তাহলে আইপি প্রাইমারি কারেন্ট হলো আইপি স্কয়ার আর ই প্রাইম, ঠিক আছে? তাহলে আইপির মান কত? 10.86 হোল স্কয়ার ইনটু আর ই প্রাইমের মান কত? আর ই প্রাইমের মান কত? 1.7 একটু ক্যালকুলেটর থেকে দেখো, 200.67 ওয়াট, তাই না? আচ্ছা, এটা তো বললাম যে প্রাইমারি গুলো করতে হবে, সেকেন্ডারি রেসপেক্টে নিয়ে গেছে, সেভাবে করে দেখি। তাহলে কপার লস সেইভাবে যদি করি, তাহলে ফর্মুলা কি হবে? আইএস স্কয়ার আর ই ডবল প্রাইম। এখানে দেখো প্রাইমারি ক্ষেত্রে প্রাইমারি কারেন্ট ইন টার্মস অফ প্রাইমারি, সেকেন্ডারি রেসপেক্টিভ করলে সেকেন্ডারি কারেন্টের স্কয়ার ইন টার্মস অফ সেকেন্ডারি রেজিস্ট্যান্স ইকুয়াল টু আইএস হলো 108.6 স্কয়ার ইনটু আর ই ডবল প্রাইম, যেটা আর ই ডবল প্রাইম যেটা কত বেরিয়েছিল? 0.017। তাহলে সেটা ক্যালকুলেশন করো, 200.67 ওয়াট। তাহলে এই চ্যাপ্টারে যদি আমি এই চ্যাপ্টারের অঙ্ক যদি আমি কষতে চাই, তাহলে যে কোনো একটা ফর্মুলা ব্যবহার করলেই হবে। কেমন? এই তিনটার যে কোনো একটা ফর্মুলা যদি আমি ব্যবহার করি তাহলে হবে। শুধুমাত্র আমি একটা জিনিস স্মরণ করাচ্ছি বা মনে রাখার জন্য বলছি, সেটা কি, যখন প্রাইমারিটা ব্যবহার করব, প্রাইমারি ইউজ করব, তখন সকল টার্ম যেন প্রাইমারি গুলো ব্যবহার করি, তাহলে ভুল হবে না। আবার যদি সেকেন্ডারিতে ব্যবহার করতে চাই, সেকেন্ডারিতেই ব্যবহার করব, কোনো টার্ম প্রাইমারি থেকে টানা যাবে না, সব সেকেন্ডারি টার্ম ব্যবহার করতে হবে, তাহলে আর কোনো সমস্যা নেই। আর যদি মনে করি ভাগ করে করি, এই সব ফর্মুলা আমার করা নাই, তখন এই প্রাইমারিটা বের করে সেকেন্ডারিটা বের করে তারপর যোগ দিতে হবে, তাহলে টোটালটা পাওয়া যাবে। তাহলে এই চ্যাপ্টারে আরো বেশ কিছু প্রবলেম আছে, সেগুলো নিজে করবা, তাহলে বোঝা যাবে। সকলকে ধন্যবাদ আজকের এই ভিডিও দেখার জন্য, এবং বারবার দেখে যেখানে তোমরা বুঝতে পারছো না সেটা বোঝার চেষ্টা করবে। এবং এই চ্যাপ্টারটা যদি এই ফর্মুলাগুলি না তোমরা রপ্ত করতে পারো, তাহলে সামনে বড় বড় অঙ্ক আছে সেগুলি কিন্তু সলভ করতে পারবে না। সকলকে ধন্যবাদ জানিয়ে আজকের ক্লাস এখানেই শেষ করছি। আল্লাহ হাফিজ।